লন্ডনের 147A গোয়ার স্ট্রিটের বাসিন্দা জন ভ্যানসিটার স্মিথ সহজেই বৈজ্ঞানিক হিসেবে নাম করতে পারতেন, কিন্তু তাঁর অসাধারণ বুদ্ধিমত্তা ও তীক্ষ্ণ চিন্তাশক্তি তাঁকে কোনো একটি বিষয়ে স্থির থাকতে দেয়নি। অতএব প্রাণীবিদ্যা ও উদ্ভিদবিদ্যায় বিশারদ হতে হতে তিনি হঠাৎ রসায়ন শাস্ত্রে তীব্র উৎসাহী হয়ে পড়লেন। কিন্তু তার বছরখানেক পরেই প্রাচ্যতত্ত্ব তাঁকে তীব্রভাবে আকর্ষণ করল। প্রাচীন মিশরের বর্ণমালা এবং লৌকিক দেবতার সম্বন্ধে তাঁর একটা গবেষণাপত্র প্রাচ্যতত্ত্বে উৎসাহীদের কাছে বিশেষ খ্যাতি পেল। এরপরে স্মিথ প্রাচীন মিশরের ব্যাপারে, বিশেষ করে বিজ্ঞান ও কলায় মিশরের অবদান সম্বন্ধে এতটাই উৎসাহী হয়ে পড়লেন যে তিনি মিশর বিশেষজ্ঞ এক মহিলাকে বিয়ে করে ফেললেন। স্মিথের স্ত্রী মিশরের ষষ্ঠ রাজবংশের উপর গবেষণা করছেন। এবার স্মিথও শুরু করলেন প্রাচীন মিশরের উপর বেশ বড়সড় গবেষণার কাজ। ঘন ঘন যেতে লাগলেন প্যারিসের লুভর মিউজিয়ামে তার গবেষণার কাজে। সম্প্রতি এরকমই একবার লুভরে গিয়ে তিনি এক অত্যাশ্চর্য ঘটনার সঙ্গে জড়িয়ে পড়লেন। স্মিথের সেদিন একটু জ্বর জ্বর ভাব। লন্ডন থেকে প্যারিসে পৌঁছে হোটেলে উঠেই তিনি শুয়ে পড়লেন, কিন্তু ঘুম এলো না। ঘন্টা দুয়েক বিছানায় এপাশ ওপাশ করার পর উঠে পড়লেন। বর্ষাতি পড়ে বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে লুভরে চলে গেলেন। মিউজিয়ামের যে ঘরে প্যাপিরাস সংক্রান্ত সংগ্রহ, সেই ঘরে গিয়ে তিনি তার অসমাপ্ত গবেষণার কাজ শুরু করে দিলেন। জন ভ্যানসিটার স্মিথ, তাঁকে কোনোভাবেই সুদর্শন বলা যাবে না। তাঁর খাঁড়ার মতো নাক আর থুতনির বিচিত্র গড়ন এবং কথা বলার সময় পাখির মতো মাথার নড়াচড়া, সব মিলিয়ে তাঁর চেহারাটা অদ্ভুত। মিউজিয়ামের ঘরের আয়নায় বর্ষাতির কলার কান পর্যন্ত তুলে দেওয়া নিজের প্রতিবিম্ব দেখে স্মিথ নিজেই বুঝতে পারছিলেন তাঁর চেহারার বিচিত্রতা। কিন্তু ইংল্যান্ডের দুটি ছাত্র তাঁকে অন্য দেশের লোক ভেবে তাঁর সম্বন্ধে ইংরেজিতে বেশ কয়েকটা বাছা বাছা বিদ্রুপাত্মক মন্তব্য করছিল, যেমন লোকটার চেহারা কিরকম কিম্ভূত, মিশরের মমি নিয়ে কাজ করতে করতে লোকটার চেহারাই মমির মতো হয়ে গেছে, লোকটাকে দেখে মিশরীয় বলেই মনে হয়, ইত্যাদি। স্মিথ চটে গিয়ে ছেলে দুটোকে ইংরেজিতে একটু কোড়কে দেবেন বলে ঘুরে দাঁড়ালেন এবং তখনই বুঝতে পারলেন যে ছেলে দুটোর মন্তব্যের লক্ষ্য তিনি নন, বরং মিউজিয়ামের যে কয়েকজন কর্মচারী তখন পিতলের জিনিসগুলো পরিষ্কার করছিল তাদের একজন। ছাত্র দুটি একটু পরেই সেখান থেকে চলে গেল। তখন স্মিথ বিশেষ মনোযোগ দিয়ে ওই কর্মচারীটিকে লক্ষ্য করলেন। তাঁর দেখা অনেক মমি ও ছবিতে প্রাচীন মিশরীয়দের শারীরিক বৈশিষ্ট্যের সঙ্গে এই লোকটার চেহারার অদ্ভুত মিল। কাটা কাটা মুখের গড়ন, একটু চওড়া কপাল, গোল থুতনি এবং গায়ের রং কালচে। লোকটি অবশ্যই মিশরের, স্মিথ নিঃসন্দেহ হলেন। আলাপ করবেন ভেবে লোকটির দিকে একটু এগিয়ে গিয়ে স্মিথ প্রায় শিউরে উঠলেন ওকে দেখে। মুখটা যেন সাধারণ মানুষের নয়, প্রায় অতিপ্রাকৃতিক। ওর কপাল ও চোয়াল এত মসৃণ যে সেগুলো যেন চামড়ার নয়, যেন পার্চমেন্ট কাগজে তৈরি, পালিশ করা। চামড়ার ওপর রোমকূপের কোনো চিহ্ন নেই, চামড়াতে নেই কোনো স্বাভাবিক আর্দ্রতা। কপাল থেকে থুতনি পর্যন্ত অজস্র বলিরেখা। আচ্ছা, এই পিতলের জিনিসগুলো কি মেমফিস থেকে পাওয়া? কোনো রকমে আলাপ শুরু করার জন্য লোকটিকে জিজ্ঞেস করলেন স্মিথ। হ্যাঁ, অন্যদিকে তাকিয়ে জবাব দিল লোকটা। আপনি কি মিশরের লোক? জিজ্ঞাসা করল স্মিথ। লোকটা এবার পূর্ণ দৃষ্টিতে তাকালো স্মিথের দিকে। তার চোখ দুটো যেন কাঁচ দিয়ে তৈরি, সেই সঙ্গে একটা শুকনো চকচকে ভাব। মানুষের চোখ যে এইরকম হতে পারে তা স্মিথের ধারণার বাইরে। দৃষ্টির গভীরে যেন ভয় ও ঘৃণার যুগপৎ ছাপ। না, আমি ফ্রান্সেরই লোক বলে লোকটা নিজের কাজে মন দিল। খানিকটা বিস্ময় বিহ্বল হয়েই স্মিথ পাশের ঘরে গিয়ে একটা নিভৃত কোণে চেয়ারে বসে তার গবেষণার কাজ শুরু করলেন। কিন্তু কাজ করবেন কি, মন পড়ে আছে স্ফিংসের মতো অদ্ভুত মুখের অধিকারী ওই লোকটার উপর। চোখ দুটো যেন কুমির বা সাপের চোখের মতো, এমন একটা চকচকে ভাব যেন অস্বাভাবিক লাগে। কিন্তু সেই চোখে শক্তি ও প্রজ্ঞার ছাপ আছে, আর যেন আছে অপরিসীম ক্লান্তি ও হতাশার অভিব্যক্তি। এইসব ভাবতে ভাবতে স্মিথ তার গবেষণার নোটস লিখতে শুরু করলেন, কিন্তু শরীরটা কাহিল ছিল বলে
খানিকক্ষণ পরে চেয়ারে বসেই ঘুমিয়ে পড়লেন। এত গভীর ঘুমে তিনি ঘুমিয়ে পড়েছিলেন যে তিনি জানতেও পারলেন না কখন মিউজিয়াম বন্ধ হয়ে গেছে। ধীরে ধীরে রাত বাড়তে লাগল। নটরডেম গির্জার ঘড়িতে মধ্যরাতের ঘণ্টা বাজল। রাত 1টার পর স্মিথের প্রথমবার ঘুম ভাঙল। শরীরটা এখন বেশ ঝরঝরে লাগছে। কাচের বাক্সে রাখা মমিগুলো ও প্রাচীন মিশরের অন্য জিনিসপত্র দেখে তাঁর মনে পড়ল যে তিনি এখন কোথায় রয়েছেন। জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছে। স্মিথ এমনিতে বেশ সাহসী। আড়মোড়া ভেঙে মনে মনে একটু হেসে নিলেন। পরিস্থিতিটা বেশ মজার। গার্ডরা ভেতরটা ভালোভাবে না দেখেই মিউজিয়ামের দরজা বন্ধ করে দিয়েছে। বেশ মজার। বাইরে আলো ঝলমলে প্যারিস শহর, আর ভিতরে এই হল ঘরের নৈশব্দে ডুবে আছে কয়েক হাজার বছরের ইতিহাস। থিবস, লুক্সার, হেলিওপোলিস ও আরও কত না প্রাচীন মন্দির ও স্মৃতিসৌধ থেকে আনা মানুষের দেহ আর তাদের ব্যবহৃত জিনিস, যেন মহাকালের সমুদ্রে জলে ভেসে আসা অতীতের স্মৃতিচিহ্ন। চাঁদের আলোয় লম্বা হলঘরে সারি দিয়ে রাখা মূর্তি ও বিভিন্ন বস্তুর দিকে তাকিয়ে প্রায় দার্শনিক চিন্তায় ডুবে গিয়েছিলেন স্মিথ। হঠাৎ দেখতে পেলেন দূরে একটা কোণায় একটু হলদে আলোর আভা। আলোটা আস্তে আস্তে এগিয়ে আসছে। একটু ভয় লাগলেও তীব্র কৌতূহলে স্মিথ চেয়ারে সোজা হয়ে বসলেন। যার হাতে আলো তার পায়ের শব্দও পাওয়া যাচ্ছে হালকাভাবে। আলোটা আরও কাছে আসতে স্মিথ দেখলেন আলোর পেছনে হাওয়ায় প্রায় ভাসমান একটা মুখ। ছায়া সত্ত্বেও মুখটা চিনতে স্মিথের একটুও সময় লাগলো না। সেই কাচের মতো চোখ, সেই মৃত মানুষের মতো চামড়া। হ্যাঁ, এই সেই মিউজিয়ামের কর্মী। স্মিথ প্রথমে ঠিক করলেন লোকটির সঙ্গে কথা বলবেন, কিন্তু ওর ভাবভঙ্গি, বিশেষত চোরের মতো পা টিপে টিপে চলা, ডান দিক বাঁ দিক তাকানো ইত্যাদি দেখে স্মিথ লুকিয়ে লুকিয়ে ওকে লক্ষ্য করাটাই সমীচীন মনে করলেন। লোকটা যেন জানে ওকে কোথায় যেতে হবে। ধীরে ধীরে কিন্তু নিশ্চিত প্রত্যয়ের সঙ্গে ও পৌঁছালো একটা বড় কাচের বাক্সের সামনে। বাক্সের মধ্যে কয়েকটা মমি রাখা। পকেট থেকে একটা চাবি বের করে বাক্সের উপরের ডালা খুলে একটা মমি নামিয়ে খুব সাবধানে সেটিকে কোলে করে নিয়ে একটু দূরে মেঝের উপর শুইয়ে দিল। তারপরে মমিটার পাশে বসে মমির উপর জড়ানো ব্যান্ডেজের কাপড়গুলো আস্তে আস্তে খুলতে লাগলো। সঙ্গে সঙ্গেই ঘরের মধ্যে নানা রকম ভেষজ দ্রব্যের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল। বোঝাই যাচ্ছে এই মমিটার ব্যান্ডেজ এর আগে কখনো খোলা হয়নি। তাই অদম্য কৌতূহলের সঙ্গে স্মিথ রুদ্ধশ্বাসে সমস্ত ব্যাপারটা দেখতে থাকলেন। মাথার উপর থেকে ব্যান্ডেজের শেষ অংশটা খুলতেই বেরিয়ে পড়ল 4000 বছরের পুরনো দেহের মাথার লম্বা কালো ও চকচকে চুলের রাশি। ব্যান্ডেজটা আর একটু খুলতেই দেখা গেল ফর্সা ছোট কপাল আর সুন্দর বাঁকানো ভ্রু। এরপর চোখে পড়ল একজোড়া উজ্জ্বল চোখ ও এক টিকালো নাক। সব শেষে বেরোলো ঠোঁট ও সুন্দর থুতনি। পুরো মুখটা নিখুঁত সুন্দরী, শুধু কপালে একটা কফি রঙের দাগ। লোকটা এবার মমির পুরো মুখটা দেখে যেন আত্মহারা হয়ে পড়ল। 2 হাত শূন্যে ছুঁড়ে দুর্বোধ্য ভাষায় কিছু যেন বলে মমিটাকে আনন্দে জড়িয়ে ধরল। প্রচণ্ড আবেগে লোকটার গলার স্বর জড়িয়ে যাচ্ছে, মুখের উপরে বলিরেখা কেঁপে কেঁপে উঠছে। কিন্তু স্মিথ অবাক হয়ে দেখলেন ওর কাচের মতো দুটো চোখে কোনো আর্দ্রতা নেই। বেশ কিছুক্ষণ ওই সুন্দরীর মৃতদেহের কাছে বসে মৃদুস্বরে কথা বলে লোকটা হঠাৎ উঠে পড়ল। হলঘরের মাঝখানে একটা গোল কাচের বাক্সে প্রাচীন মিশরের অনেক আংটি ও দামি পাথর রাখা আছে। লোকটা প্যাকেট থেকে একটা শিশি বার করল। এবার বেশ কিছু আংটি ওই বাক্স থেকে বের করে শিশিতে রাখা জলীয় পদার্থ লাগিয়ে আংটিগুলো একটা একটা করে পরীক্ষা করে দেখতে লাগলো। বেশ কয়েকটা আংটি এভাবে দেখার পর একটা ক্রিস্টাল বসানো বড় আংটিতে জলীয় পদার্থটা লাগাতেই আনন্দে 2 হাত উপরে তুলে লোকটা লাফিয়ে উঠল। আর ঠিক তখনই শিশিটা কাত হয়ে গিয়ে জলীয় পদার্থটা মেঝের উপর পড়ে গেল। সেটা তৎক্ষণাৎ রুমাল দিয়ে মুছতে মুছতে ঘরের কোণের দিকে আসতেই লোকটার একেবারে মুখোমুখি হয়ে পড়লেন স্মিথ। চোখে এক রাশ বিদ্বেষ নিয়ে লোকটা স্মিথকে জিজ্ঞাসা করল,
আপনি এতক্ষণ আমাকে দেখছিলেন? 10 মিনিট আগেও যদি আপনাকে দেখতে পেতাম তাহলে আমার এই ছুরি আপনার বুকে বিঁধিয়ে দিতাম। এবার বলুন, কে আপনি? স্মিথ তার নিজের পরিচয় দিতেই লোকটা অবজ্ঞার সুরে বলল, ও, পুরনো মিশরের সম্বন্ধে আপনার একটা লেখা আমি পড়েছি বটে। তা মিশর সম্বন্ধে আপনার জ্ঞান তো প্রায় নেই বললেই চলে। আমাদের জীবন দর্শন সম্বন্ধে আপনারা তো কিছুই জানেন না। স্মিথ এই কথার প্রতিবাদ করার আগেই হঠাৎ তাঁর চোখ পড়ে গেল মমিটার দিকে। লোকটাও সঙ্গে সঙ্গে তার হাতের আলোটা মমির দিকে ঘোরালো। এই 10 মিনিটে হাওয়ার সংস্পর্শে এসে মৃতদেহটির অবস্থার অবনতি হয়েছে। খসে পড়েছে চামড়া, চোখ হয়ে গেছে কোটারাগত এবং ঠোঁটের মাংস কুঁচকে গিয়ে বেরিয়ে পড়েছে হলদে দাঁতের শাড়ি। গভীর দুঃখ ও হতাশায় লোকটা তখন মুহ্যমান। কাঁপা গলায় সে তখন স্মিথকে বলল, আজ রাতে যা করব ভেবেছিলাম তা করেছি। এখন আর কিছু যায় আসে না। ওর আত্মার সঙ্গে গিয়ে মিলতে পারলেই হলো। ওর এই নিষ্প্রাণ দেহের কী বা মূল্য আছে? স্মিথ এবার প্রায় নিশ্চিত হলো যে লোকটা বদ্ধ উন্মাদ, কিন্তু লোকটা হঠাৎ খুবই স্বাভাবিকভাবে স্মিথকে বলল, আসুন আপনাকে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিই। অনেকগুলো হলঘর পেরিয়ে একটা ছোট দরজা খুলে লোকটা স্মিথকে নিয়ে একটা ঘোরানো সিঁড়ি দিয়ে নিচে নামলো। একটা আধ খোলা দরজার কাছে গিয়ে লোকটা স্মিথকে বলল, এই ঘরে আসুন। স্মিথ তখনও খুব কৌতূহলী হয়ে আছেন। তিনি এই রহস্যের শেষ দেখতে চান, তাই ভয়ের চেয়ে তাঁর তখন কৌতূহলের মাত্রাই অনেক বেশি। ঘরে ঢুকে দেখলেন প্রাচীন আমলের আসবাবপত্র ও টুকিটাকি জিনিস দিয়ে ঘরটা সাজানো। স্মিথকে বসিয়ে লোকটা তার কাহিনী বলতে শুরু করল। আমি এখন পরলোকের চৌকাঠে পা দিয়ে দাঁড়িয়ে, তাই এখন আপনাকে বলে যেতে চাই প্রকৃতির বিরুদ্ধে যাওয়া আমার এই ভয়াবহ পরিণামের কাহিনী। এই কাহিনী আপনার অবিশ্বাস্যও মনে হতে পারে। বুঝতেই পারছেন আমি একজন মিশরীয়। আমার জন্ম হয়েছিল খ্রিস্টের জন্মের 1600 বছর আগে রাজা থুতমোসিসের আমলে এক সম্পন্ন পরিবারে। আমার নাম সোসরা। আমার বাবা ছিলেন নীল নদের তীরে বিখ্যাত অ্যাবারিস মন্দিরের দেবতা ওসাইরিসের পূজারী। 16 বছর বয়সেই বাবার কাছ থেকে যা কিছু শেখার সব শিখে নিয়েছিলাম। তারপর প্রকৃতির নানাবিধ রহস্য, বিশেষত জীবনের স্বরূপ নিয়ে নিজে নিজে পড়াশোনা শুরু করলাম। শরীরের মধ্যে রোগ বালাই হলে মানুষ ওষুধের সাহায্যে তা সারায়, কিন্তু আমার মনে হলো শরীরটাকে এমনভাবে রাখতে হবে যে তাকে কোনো রোগ বা দুর্বলতা যেন ছুঁতেই না পারে। শুরু হলো আমার দীর্ঘ গবেষণা। প্রথমে পরীক্ষা চালালাম জন্তু জানোয়ারের উপর, তারপর কৃতদাসদের উপর, সব শেষে আমি নিজের উপর পরীক্ষা করলাম। এই গবেষণার বিস্তারিত বিবরণ এখন আপনাকে বলে কোনো লাভ নেই, কেননা আপনি তার কিছুই বুঝতে পারবেন না। শুধু এটুকু বললেই হবে যে শেষে আমি এমন একটা ওষুধ আবিষ্কার করলাম যা ইঞ্জেকশন দিয়ে একবার শরীরের রক্তের মধ্যে ঢুকিয়ে দিলে মানুষ অমর না হলেও কয়েক হাজার বছর নিরোগ হয়ে বেঁচে থাকতে পারে। একটা বেড়ালকে ওই ওষুধের ইঞ্জেকশন দিয়েছিলাম। তারপর মারাত্মক সব বিষ দেওয়ার পরেও বেড়ালটা মরেনি। আজও ওই বেড়ালটা মিশরে বেঁচে আছে। অতি দীর্ঘকাল সুস্থভাবে বেঁচে থাকার আশায় এবং যৌবনের উৎসাহে সেই অভিশপ্ত ওষুধ আমি আমার শরীরে ঢোকালাম। কিন্তু তারপরই ইচ্ছে হলো আরও কারো উপকার করবার। দেবতা থুতমোসিসের মন্দিরে এক অল্প বয়স্ক পূজারী ছিল। তার নাম পারমেস, আমার বন্ধুস্থানীয়। আমার ওষুধের কথা ওকে বুঝিয়ে বললাম এবং ওর শরীরেও ঢোকালাম সেই ওষুধ। কিন্তু পরে বুঝতে পারি আমার সমবয়স্ক কাউকে এই ওষুধ দেওয়াটা আমার ঠিক হয়নি। এরপরে আমার পড়াশোনা ও গবেষণার কাজ অনেক কমিয়ে দিয়েছিলাম। মনে করেছিলাম আমি যা চেয়েছিলাম তা তো পেয়ে গেছি। কিন্তু পারমেস রসায়নের যন্ত্রপাতি নিয়ে সর্বক্ষণ ব্যস্ত থাকত। যদিও ওর গবেষণার বিষয়বস্তু বা তার প্রগতি নিয়ে আমার সঙ্গে কখনো কিছু কথা সে বলতো না। একদিন পারমেসের সঙ্গে বেড়াতে বেড়াতে হঠাৎ এক পরমা সুন্দরী মেয়েকে দেখতে পেলাম। একজন কৃতদাস মেয়েটাকে একটা ডুলিতে করে নিয়ে কোথাও যাচ্ছিল।
খোঁজ নিয়ে জানলাম মেয়েটা আমাদের স্থানীয় প্রশাসকের কন্যা। মেয়েটিকে দেখেই আমার এত ভালো লেগে গেল যে মনে হলো এর সঙ্গে আমার বিয়ে না হলে আমার জীবনই বৃথা। আমার মনের কথা আমি পরমেশকেই বললাম। বলতেই দেখলাম ওর মুখটা কেমন যেন কালো হয়ে গেল। মেয়েটির নাম অ্যাটমা। ওর সঙ্গে ধীরে ধীরে আমার পরিচয় হলো। অ্যাটমাও আমাকে বেশ পছন্দ করে দেখলাম। পরমেশও অ্যাটমাকে ভালোবাসত, কিন্তু অ্যাটমার আকর্ষণ ছিল আমারই ওপর। হঠাৎ এই সময় আমাদের শহরে প্লেগের মহামারী শুরু হলো। আমার তো তখন রোগের কোনো ভয় নেই, তাই নির্দ্বিধায় প্লেগের রোগীদের সেবা শুশ্রূষা করতে লাগলাম। অ্যাটমা ব্যাপারটা দেখে একটু অবাক হলো। তখন একদিন ওকে আমার আবিষ্কৃত আশ্চর্য ওষুধটার কথা বলে ফেললাম। অ্যাটমাকে আমি অনুরোধও করলাম এই ওষুধের ব্যবহার করতে, যাতে আমরা দুজনে একসঙ্গে অসংখ্য যুগ বেঁচে থাকতে পারি, একে অন্যকে ভালোবাসতে পারি। অ্যাটমা কিন্তু আপত্তি করল। সে বলেছিল ঈশ্বর ও প্রকৃতির বিরুদ্ধে যাওয়া যায় না। পরম করুণাময় দেবতা ওসাইরিস যদি চাইতেন তাহলে তিনিই আমাদের দীর্ঘ জীবন দিতেন। যাই হোক, আমিও নাছোড়বান্দা। অ্যাটমাকে বললাম ব্যাপারটা একদিন ভেবে দেখে পরের দিন সকালে আমাকে ওর সিদ্ধান্ত জানাতে। পরদিন সকালে মন্দিরের পুজো শেষ হওয়ার পরই আমি অ্যাটমাদের বাড়ি গেলাম অধীর উৎসাহে। অ্যাটমা আমার প্রস্তাবে রাজি হলো কিনা জানতে। কিন্তু ঘরে ঢুকে দেখলাম অ্যাটমা বিছানায় শুয়ে আছে। ওর মুখ পাণ্ডুর, চোখ ছলছলে, কপালের একটা অংশে বেগুনি রঙের ছাপ। এক মুহূর্তে বুঝতে পারলাম অ্যাটমা প্লেগের শিকার হয়েছে। কপালে নিশ্চিত মৃত্যুর পরোয়ানা। অ্যাটমার এই অবস্থা দেখে আমি দুঃখে হতাশায় প্রায় পাগল হয়ে গেলাম। ওকে ছাড়া এই সুদীর্ঘ যুগ যুগ ব্যাপী জীবন আমি কাটাবো কি করে? আমার এই অসহায় মানসিক অবস্থার মধ্যে একদিন পরমেশ আমাকে জিজ্ঞাসা করলো, সোসরা, তুমি অ্যাটমাকে মরতে দিলে কেন? ওকে তো তুমি তোমার ওষুধটা দিতে পারতে। আমি দেরি করে ফেলেছিলাম। এখন একমাত্র ভগবানই জানেন যে কত শতাব্দীর পর আমার মৃত্যু হবে, আর তারপর আমি অ্যাটমাকে দেখতে পাবো। ভাই পরমেশ, তুমি এখন কি করবে? তুমিও তো অ্যাটমাকে ভালোবাসতে। প্রায় অপ্রকৃতিস্থ লোকের মতো হেসে পরমেশ বলল, আমার এতে কিছু যায় আসে না। অ্যাটমার দেহটাকে নানা মশলা ও সুগন্ধি দ্রব্য মাখিয়ে এতক্ষণে মামি বানানো হয়ে গেছে। ওকে রাখা হয়েছে শহরের বাইরে সমাধিক্ষেত্রের একটা কক্ষে। আমি ওর কাছেই চললাম মরতে। মরতে? তার মানে? পরমেশ বলল, আমি এতকাল গবেষণা করে তোমার ওষুধের একটা প্রতিষেধক আবিষ্কার করেছি, অ্যান্টিডোট। সেই প্রতিষেধক এখন আমার শরীরে, আর ঘন্টা খানেকের মধ্যেই আমার মৃত্যু নিশ্চিত। আর তারপর আমি পরলোকে অ্যাটমার কাছে পৌঁছে যাব। তাহলে তাহলে আমাকেও তোমার ওই প্রতিষেধকটা দাও, আমিও মরতে চাই। তোমাকে প্রতিষেধক দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তুমি এই নিঃসঙ্গ জীবনের বোঝা বহু শতাব্দী ধরে বয়ে বেড়াবে। বেশ, ঠিক আছে, তাহলে আমি নিজেই গবেষণা করে আমার এই প্রতিষেধক আবিষ্কার করে নেব, আমি বললাম। পরমেশ উত্তর দিল, মূর্খ, তোমার পক্ষে এই প্রতিষেধক তৈরি করা অসম্ভব। কেননা তার জন্য এমন একটা দ্রব্য লাগবে যা তুমি কোথাও পাবে না। এই ওষুধ তৈরি করা আর সম্ভব নয়। কেবল দেবতা থুতমোসিসের একটা আংটির মধ্যে আমার তৈরি ওই ওষুধ একটু রয়েছে। তাহলে আমায় বলো, দেবতা থুতমোসিসের কোথায় ওই আংটিটা আছে? না, সেটাও তোমায় বলবো না। অ্যাটমা তোমাকে পছন্দ করলেও শেষ পর্যন্ত ওকে পাবে কে? আমি পরলোকের দিকে চললাম। তুমি থাকো তোমার অভিশপ্ত জীবন নিয়ে। এই বলে আমাকে অভিশাপ দিয়ে পরমেশ চলে গেল। পরের দিন খবর পেলাম ওরও মৃত্যু হয়েছে। তারপর মাসের পর মাস আমি ডুবে গেলাম রাসায়নিক গবেষণায়, আমার ওষুধের অ্যান্টিডোটের খোঁজে। কিন্তু কোনো সফলতা পাওয়া গেল না। খুবই হতাশ হয়ে পড়লে কখনো কখনো অ্যাটমার সমাধির কাছে গিয়ে বসে থাকতাম আর ভাবতাম কবে পরলোকে ওর সঙ্গে দেখা হবে। পরমেশ বলেছিল ওর ওষুধের খানিকটা আছে দেবতা থুতমোসিসের আংটির মধ্যে। এই আংটি সম্বন্ধে আমি জানতাম, প্ল্যাটিনামের আংটি,
তার সঙ্গে একটা ফাঁপা ক্রিস্টাল। খুব সম্ভবত ওই ফাঁপা অংশেই পারমেসের প্রতিষেধকটা আছে। কিন্তু কোথায় পাবো সেই আংটি? পারমেসের আঙুলে ওই আংটি দেখতে পাইনি। ওর ফেলে যাওয়া জিনিসপত্র তন্ন তন্ন করে খুঁজেও, এমনকি পারমেসের চলা রাস্তাগুলো দেখেও ওই আংটির কোনো হদিশ পাইনি। এদিকে আমাদের দেশে তখন যুদ্ধ শুরু হয়ে গেছে। পাশের দেশের এক বর্বর উপজাতি আমাদের আক্রমণ করে বহু লোকের প্রাণ নাশ করেছে। মিশর যুদ্ধে প্রায় হেরেই গেল। আমি বন্দী হলাম শত্রুদের হাতে। তারপর বহু বছর সেই শত্রুর দেশে বন্দী অবস্থায় ইউফ্রেটিস নদীর তীরে মেষপালকের কাজ করে আমার দিন চলতে লাগলো। আমার মালিক মারা গেল, তার ছেলেও বুড়ো হয়ে গেল, কিন্তু আমার মরণ নেই। এরপর হঠাৎ একবার সুযোগ পেয়ে পালিয়ে চলে এলাম আমার দেশে, মিশরে। দেখলাম সব কিছু পাল্টে গেছে। সিংহাসনে বিদেশি রাজা। আমার চেনা শহরটাকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে ওরা। মন্দিরের জায়গায় দেখলাম একটা কুৎসিত ঢিপি। সমাধি কক্ষগুলো সব তছনছ করা হয়েছে। অ্যাটমার সমাধির কোনো চিহ্ন দেখতে পেলাম না। পারমেসের কাগজপত্র বা জিনিসের কোনো সন্ধানও পেলাম না। এরপর আমি প্রতিষেধক বা দেবতা থুতমোসিসের আংটি খুঁজে পাওয়ার আশা ছেড়ে দিয়েই বাকি জীবন কাটাতে লাগলাম, অসীম ধৈর্যের সঙ্গে মৃত্যুর প্রতীক্ষায়। কত কিছুই না আমার সামনে ঘটে গেল। ইলিয়ামের পত্তন, মেমফিসে হেরোডোটাসের আগমন, খ্রিস্ট ধর্মের সূচনা। আমার বয়স কয়েকশো বছর হয়ে গেল, কিন্তু কেউ দেখে বুঝবে না। আমারই আবিষ্কৃত সেই অভিশপ্ত ওষুধ আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে বাঁচিয়ে রেখেছে। যাক, এখন এটাই ভালো লাগার কথা যে এতদিনে আমি মৃত্যুর দোরগোড়ায় এসে পৌঁছেছি। বহু দেশ ঘুরেছি, বহু ভাষা জানি, সভ্যতার এই বিবর্তন আমি চোখের সামনে দেখেছি, কিন্তু অ্যাটমার প্রতি আমার আকর্ষণ এখনও অবিচল। প্রাচীন মিশরের উপর গবেষক ও পণ্ডিতরা যা লেখেন তা গোগ্রাসে গিলি এখনও। প্রায় 9 মাস আগে একবার সান ফ্রান্সিসকো গিয়েছিলাম। সেখানে গিয়ে হঠাৎ একটা লেখা থেকে জানতে পারলাম যে আমার জন্মস্থান অ্যাবাডিসের কাছে প্রাচীন মিশরের বেশ কিছু পুরনো মন্দির পাওয়া গেছে, তার সঙ্গে বেশ কিছু পুরনো জিনিস। তার মধ্যে একটা মেয়ের মমি খুব সুন্দরভাবে রাখা। আগে কখনো খোলা হয়নি সেটা। মামির বাক্সের উপর খোদাই করে লেখা থেকে জানা যায় যে দেহটি রাজা থুতমোসিসের সময়ে তৎকালীন অ্যাবাডিস শহরের প্রশাসকের কন্যার মামি, এবং দেহের উপর রাখা রয়েছে ক্রিস্টাল বসানো একটি প্ল্যাটিনামের আংটি। এতদিনে বুঝলাম কি রকম চালাকি করে পারমেস আংটিটা লুকিয়ে রেখেছিল। কেননা কোনো মিশরীয় কখনোই মৃতদেহের বাক্স খুলবে না, পাপের ভয়ে। সেই রাতেই সান ফ্রান্সিসকো থেকে রওনা হয়ে মিশরে এলাম, আমার শহর অ্যাবাডিসে। ওখানে যেসব প্রত্নতত্ত্ববিদরা কাজ করছিলেন তাদের কাছ থেকে জানলাম যে মামি ও আংটি চলে গেছে কায়রোর একটা মিউজিয়ামে। কায়রোয় গিয়ে জানলাম জিনিসগুলো চলে গেছে প্যারিসের লুভর মিউজিয়ামে। তারপর আমি এখানে এলাম প্রায় 4000 বছর পরে, আমার প্রিয় অ্যাটমার মামি আর দেবতা থুতমোসিসের আংটির কাছে। কিন্তু কিভাবে পৌঁছাবো মামির কাছে? লুভর মিউজিয়ামের অধ্যক্ষের কাছে গিয়ে একটা চাকরি চাইলাম। মিশর সম্বন্ধে আমার জ্ঞান দেখে উনি বললেন যে আমার উচিত মিশর তত্ত্বের অধ্যাপক হওয়া। যা হোক, পরে ইচ্ছে করে 2-1টা ভুলভাল জবাব দিয়ে একজন সাধারণ কর্মচারীর কাজ পেলাম। আর পেলাম এই ছোট্ট ঘরটা, আমার থাকার জায়গা, আমার যৎসামান্য জিনিসপত্র নিয়ে। এটাই আমার এখানে প্রথম ও শেষ রাত। মিস্টার স্মিথ, এই হলো আমার কাহিনী। আপনি বুদ্ধিমান লোক, সব বোঝেন, সবই দেখলেন। আংটিটা খুঁজে পেয়েছি, আর ক্রিস্টালের মধ্যে রাখা সেই অ্যান্টিডোট ওষুধটাও আমার কাছে। আমি খুব শিগগিরই এই অভিশপ্ত সুস্থ জীবন থেকে মুক্তি পেয়ে যাব। আমার আর কিছু বলার নেই। আমি আজ ভারমুক্ত হলাম। আপনি এই দরজা দিয়ে এগিয়ে যান, সোজা বড় রাস্তায় পড়বেন না। শুভরাত্রি। স্মিথ মিউজিয়ামের দরজা দিয়ে বাইরে এসে ফিরে তাকালেন আবার দরজার দিকে। 4000 বছর বয়সী মিশরীয় সোসরার চেহারা দরজার ফ্রেমে এক মুহূর্তের জন্য দেখা গেল,
তারপর বন্ধ হয়ে গেল দরজা। মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে শোনা গেল দরজায় খিল দেওয়ার আওয়াজ। লন্ডনে ফিরে আসার পরের দিন স্মিথ টাইমস কাগজে প্যারিসের প্রতিবেদকের পাঠানো একটা ছোট খবর দেখতে পেলেন। Curious occurrence in the Louvre. Yesterday morning, a strange discovery was made in the principal Egyptian chamber. The persons who were employed to clean out the rooms in the morning found one of the attendants lying dead upon the floor with his arms round one of the mummies. So close was his embrace that it was only with the utmost difficulty that they were separated. One of the caskets containing valuable rings had been opened and refilled. The authorities are in opinion that the man was bearing away with the mummy with some idea of selling it to a private collector, but that he was struck down in the very act by long-standing disease of his heart. It is also said that he was a man of uncertain age and some eccentric habits, without any living relations to mourn over his dramatic and untimely end. লুভর মিউজিয়ামে রহস্যময় ঘটনা। গতকাল সকালে মিউজিয়ামের সাফাই কর্মচারীরা পূর্ব দিকের একটা হলঘর পরিষ্কার করতে গিয়ে দেখে মিউজিয়ামের এক কর্মচারী একটা পুরানো মামির গলা জড়িয়ে ধরে মরে পড়ে আছে। মৃত ব্যক্তি মমিটাকে এত শক্ত করে জড়িয়ে ধরেছিল যে সেই বজ্রবন্ধন ছাড়াতে বেশ অসুবিধা হয়। যে বাক্সে অমূল্য কয়েকটি আংটি রাখা ছিল সেই বাক্সটাকেও খুলেছিল এবং তন্ন তন্ন করে তার ভেতরটা খুঁজেছিল। কর্তৃপক্ষের অনুমান লোকটা মামিটা চুরি করে পুরাতত্ত্বের কোনো সংগ্রহকারীকে বিক্রি করে দেওয়ার মতলবে ছিল, কিন্তু হৃদযন্ত্রের পুরানো কোনো অসুস্থতার কারণে হঠাৎ তার মৃত্যু হয়। বিশ্বস্ত সূত্রে জানা যায় যে লোকটির বয়স অনিশ্চিত এবং তার ধরন ধারণও ছিল অস্বাভাবিক। তার এই নাটকীয় ও আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য তার কোনো জীবিত আত্মীয় বা বন্ধুর খোঁজ পাওয়া যায়নি।